আজকে যেই কোম্পানি বা স্টকটি রিভিউ করা হবে সেটা হচ্ছে কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আমরা জানার চেষ্টা করব কোম্পানিটি কিসের ব্যবসা করে, গত কয়েক বছর ধরে কেমন প্রফিট করেছে, কেমন ডিভিডেন্ড দিচ্ছে, লাভের পরিমাণ কি বাড়ছে নাকি কমছে, ব্যবসায় গ্রোথ আছে কিনা, ডিভিডেন্ড পে আউট রেশিও কেমন, কোম্পানিটির শেয়ারের বর্তমান প্রাইস পজিশন কি ইত্যাদি। এই প্রেজেন্টেশনে যে সমস্ত তথ্য তুলে ধরা হবে তার সব তথ্যই পাবলিকলি অ্যাভেলেবল। তথ্যগুলো নেওয়া হয়েছে ডিএসসি ওয়েবসাইট, কোম্পানির ওয়েবসাইট এবং কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট থেকে। এই ভিডিওটি কোনো বাই বা সেল রিকমেন্ডেশন নির্দেশ করে না। তো চলুন শুরু করা যাক। আপনি যদি ফাইন্যান্স স্কুলের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড এস্টাবলিশড হয় 1980 সালে এবং ডিএসসিতে লিস্টেড হয় 1989 সালে। এটি একটি এ ক্যাটাগরি কোম্পানি এবং এই কোম্পানির ইয়ার এন্ড হচ্ছে 30শে জুন, মানে এই কোম্পানিটি 30শে জুন তারিখে তার হিসাব ক্লোজ করে। এই কোম্পানির মেজর প্রোডাক্টস হচ্ছে ড্রাই সেল ব্যাটারি, মেটাল ক্যান, ফ্ল্যাশ লাইটস, গ্যাস লাইটার, এয়ার ফ্রেশনার, পটেটো চিপস ইত্যাদি। এই কোম্পানির যদি আমরা পপুলার ব্র্যান্ড দেখি, সানলাইট ব্যাটারি একটা খুবই পপুলার ব্র্যান্ড এই কোম্পানির। আমরা প্রায় সব দোকানেই সানলাইট ব্যাটারি পাওয়া যায় এবং সানলাইট ইকোনো এলইডি ফ্ল্যাশ লাইট, সান চিপস, ইদানিং আমরা সান চিপস বিভিন্ন দোকানে দেখতে পাই, ওয়েভ ইত্যাদি। এই কোম্পানির ওয়েবসাইটও দেওয়া আছে, আপনারা চাইলে ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারেন। কাশেম ইন্ডাস্ট্রিজের যে নেট প্রফিট, এই নেট প্রফিটগুলো আপনারা পাবেন ডিএসসির ওয়েবসাইটে। কাশেম ইন্ডাস্ট্রিজের যে পেজ, সেখানে আপনারা এই ফিগার্সগুলো পাবেন এবং এই ফিগার্সগুলো মিলিয়নে দেওয়া আছে। তো 2014তে যেমন 51 মিলিয়ন, তার মানে হচ্ছে 5 কোটি টাকার একটু বেশি তারা প্রফিট করেছে। তো 2015তে 5 কোটি, 2016তে 8 কোটি, 2017তে 9 কোটি প্লাস, 18তে এসে প্রায় 8 কোটি 7.9 ক্রোড, আর 2019-এর অ্যানুয়ালাইজড হিসাব অনুযায়ী 8 কোটির একটু বেশি, প্রায় 9 কোটি ইনফ্যাক্ট। তো 2019-এর যে অ্যানুয়ালাইজড প্রফিটটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে 2019-এর যে 3 মাসের প্রফিট, সেই প্রফিট 2019 অর্থ বছরের যে 3 মাসের প্রফিট, সেই প্রফিটকে আমরা যদি 4 দিয়ে গুণ করি তাহলে আমরা 2019-এর এস্টিমেটেড অ্যানুয়ালাইজড যে প্রফিট সেটা পাবো। এবং আমরা যদি দেখি কোম্পানির প্রফিট পার্সেন্টেজ চেঞ্জ 2018 ছাড়া মোটামুটি প্রতি বছরই কোম্পানির প্রফিটে গ্রোথ ছিল। এবং ইপিএস যদি আমরা দেখি, 2014তে কোম্পানিটির ইপিএস ছিল 1 টাকা 55 পয়সা, 2015তে ছিল 1 টাকা 52 পয়সা, 2016তে ছিল 2 টাকা 3 পয়সা, 2017তে 2 টাকা 15 পয়সা, 2018তে 1 টাকা 51 পয়সা এবং 2019-এর অ্যানুয়ালাইজড হিসাব অনুযায়ী 1 টাকা 68 পয়সা। তো এখানে কিছু বছরে আমরা যে প্রফিটে ফল, ইপিএসে ফল দেখতে পাচ্ছি, এটা কিন্তু কোম্পানিটি যেহেতু স্টক ডিভিডেন্ড দেয় তার একটা ইনফ্লুয়েন্স থাকবে। যেমন স্টক ডিভিডেন্ড যদি কোম্পানি দেয় তাহলে নাম্বার অফ শেয়ার বৃদ্ধি পাওয়ার কারণে ইপিএস কিন্তু কম দেখাবে। সো ইপিএস কম হলে যে একদম খারাপ পারফরমেন্স করেছে কোম্পানি সেটা কিন্তু না। আমরা পারফরমেন্স দেখার জন্য নেট প্রফিটটা দেখব, যে নেট প্রফিটটা যদি বাড়ে তাহলে কোম্পানির পারফরমেন্স ভালো ছিল। ইপিএস কম হতে পারে যদি কোম্পানির বড় ধরনের স্টক ডিভিডেন্ড দেয়, সেরকম ক্ষেত্রে ইপিএস কম হতে পারে। আমরা যদি নেট প্রফিট দেখি, মোটামুটি কোম্পানির নেট প্রফিট কিন্তু আপ ট্রেন্ড। এবং প্রফিট চেঞ্জ যদি দেখি, 2018তে নেগেটিভ গ্রোথ ছিল এবং এর বাইরে মোটামুটি কোম্পানি পজিটিভলি গ্রো করছে। আমরা যদি টোটাল ডিভিডেন্ড দেখি, আমরা দেখব যে কোম্পানিটি ক্যাশ ডিভিডেন্ড এবং স্টক ডিভিডেন্ড মিলাই দেয়। ক্যাশ ডিভিডেন্ডও দেয়, স্টক ডিভিডেন্ডও দেয়, তবে স্টক ডিভিডেন্ডটা তারা প্রতি বছরই দেয়। ক্যাশ ডিভিডেন্ডটা যেমন 2015তে দেয়নি, 18তে দেয়নি, 17তে দেয়নি। এবং আমরা যদি দেখি 2015 থেকে 17 পর্যন্ত কোম্পানিটির ডিভিডেন্ডে গ্রোথ ছিল, ডিভিডেন্ড বাড়ছিল প্রতি বছর টোটাল ডিভিডেন্ড। কিন্তু 2018তে এসে তাদের ডিভিডেন্ড কাট হয়েছে, যেটা কিছুটা নেগেটিভ সিগন্যাল। ডিভিডেন্ড পে আউট রেশিও, ডিভিডেন্ড পে আউট রেশিও ইকুয়াল টু ডিভিডেন্ড পার শেয়ার ডিভাইডেড বাই আর্নিং পার শেয়ার, ইপিএস। ডিভিডেন্ড পে আউট রেশিও আমাদের বলে ইপিএস এর কত পার্সেন্ট কোম্পানিটি ক্যাশ ডিভিডেন্ড হিসেবে ডিস্ট্রিবিউট করে। সো ডিভিডেন্ড পে আউট রেশিও থেকে আমরা জানতে পারবো ইপিএস এর কত পার্সেন্ট কোম্পানিটির ক্যাশ ডিভিডেন্ড হিসেবে দিচ্ছে। আর টোটাল ডিভিডেন্ড পে আউট রেশিও নেওয়া হয়েছে যেহেতু আমাদের মার্কেটে কোম্পানিগুলোর স্টক ডিভিডেন্ড দেওয়ার একটা প্রবণতা থাকে, সেজন্য অনেক ক্ষেত্রে দেখা যাবে যে কোম্পানি ক্যাশ ডিভিডেন্ড দেয় না বা ক্যাশ ডিভিডেন্ড এবং স্টক ডিভিডেন্ড একসাথে দেয়, যেমনটা কাশেম ইন্ডাস্ট্রিজ করে। তো এমন পরিস্থিতিতে একটা আইডিয়া পাওয়ার জন্য, ডিভিডেন্ডের একটা প্রপার আইডিয়া পাওয়ার জন্য টোটাল ডিভিডেন্ড ডিভাইডেড বাই ইপিএস নিয়ে আমরা টোটাল ডিভিডেন্ড পে আউট রেশিও ক্যালকুলেট করব। তো এই টোটাল ডিভিডেন্ড ইকুয়াল টু আমরা নিচ্ছি ক্যাশ ডিভিডেন্ড যোগ স্টক ডিভিডেন্ড।
এই টোটাল ডিভিডেন্ডকে আমরা ইপিএস দিয়ে ভাগ করে দেখব যে ইপিএস এর কত পার্সেন্ট কোম্পানিটি টোটাল ডিভিডেন্ড হিসাবে দিচ্ছে। যেমন আমরা যদি ডিভিডেন্ড পে আউট রেশিও দেখি কোম্পানিটি, তাহলে দেখবো যে 2015, 17 এবং 18-তে কোম্পানির ক্যাশ ডিভিডেন্ড না দেওয়ার কারণে ডিভিডেন্ড পে আউট রেশিও 0। এর বাইরে 2 বছর তারা ডিভিডেন্ড ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 2014 থেকে 14 এবং 16-তে। সেক্ষেত্রে তাদের ডিভিডেন্ড পে আউট রেশিও 25% এবং তার উপরে ছিল। আর টোটাল ডিভিডেন্ড পে আউট রেশিও যদি আমরা দেখি, তাহলে দেখবো যে কোম্পানির টোটাল ডিভিডেন্ড পে আউট রেশিও ভালো, মোটামুটি 60%-এর উপরেই দিয়েছে প্রতি বছর ডিভিডেন্ড। আমরা যদি ডিভিডেন্ড পে আউট রেশিওর গ্রাফ দেখি, যে 2 বছর শুধুমাত্র পজিটিভ তাদের ডিভিডেন্ড পে আউট রেশিও, এর বাইরে 3 বছরই তাদের ক্যাশ ডিভিডেন্ড দেয়নি। এবং টোটাল ডিভিডেন্ড পে আউট রেশিওর ক্ষেত্রে আমরা দেখবো যে ডিভিডেন্ড একটা ভালো পে আউট তারা মেনটেন করে, মোটামুটি ম্যাক্সিমাম বছরেই তারা 70%-এর উপরে দিয়েছে। 15-তে তারা জাস্ট 66% তাদের পে আউট ছিল। সো ইপিএস যা হয় কোম্পানিটার, তার লাস্ট 3 ইয়ার্সের ট্রেন্ড যদি আমরা দেখি, মোটামুটি 75% বা তার একটু কম বেশি তারা ডিভিডেন্ড দিচ্ছে, যেটা আসলে ভালো। 31শে ডিসেম্বর 2018-র হিসাব অনুযায়ী কোম্পানির স্পন্সর ডিরেক্টর হোল্ডিংস হচ্ছে 30.02%, গভর্নমেন্ট 0। ইনস্টিটিউটের কাছে এই কোম্পানির শেয়ার হোল্ডিং আছে 18.02%, ফরেন হোল্ডিংস 0, পাবলিক হোল্ডিংস 51.96%। আমরা যদি কোম্পানির প্রাইস পজিশন দেখি, তাহলে দেখবো যে 2015, 16, 17-তে কোম্পানির কিন্তু আর্নিংসে গ্রোথ ছিল, যার কারণে আমরা 2015, 16, 17 যদি দেখি আর্নিংস কিন্তু পজিটিভ ট্রেন্ডে ছিল। 2015 লাস্টের দিকে কোম্পানির প্রাইস যদিও অনেক বেশি বেড়ে গিয়েছিল, কিন্তু আমরা যদি এই ওভারঅল 15 to 17, 2015 থেকে 2017 পর্যন্ত দেখি, তাহলে নর্মালি কোম্পানি কিন্তু প্রাইস আপ ট্রেন্ড ছিল আর্নিংসের সাথে, যা প্রপারলি সামঞ্জস্যপূর্ণ। এবং এই ব্যাপারটা হয় স্বাভাবিক যে প্রফিট বাড়ার সাথে সাথে প্রাইসও বাড়বে। কিন্তু 2018 সালে কোম্পানির প্রাইসে কিন্তু নেগেটিভ গ্রোথ ছিল, এবং তার সাথে সাথে আর্নিংসে যেহেতু নেগেটিভ গ্রোথ ছিল, 17% তাদের আর্নিংস ফল করেছিল, এবং তার সাথে সাথে সামঞ্জস্য রেখে কিন্তু শেয়ার প্রাইসও কিন্তু ফল করেছে, এবং সেটাই স্বাভাবিক। কিন্তু 2019-এ এসে আমরা দেখছি যে কোম্পানির আর্নিংসে কিছুটা গ্রোথ আছে, এবং দেখার ব্যাপার যে কোম্পানির শেয়ার প্রাইসও সেভাবে মুভ করে কিনা। যদিও মাত্র একটা কোয়ার্টার এসেছে, তো পরবর্তী কোয়ার্টারগুলোতে যদি আমরা দেখি যে কোম্পানির আর্নিংসে গ্রোথ হচ্ছে, তাহলে সেটা এই কোম্পানিটা একটা ওয়াচ লিস্টে রাখার মতন একটা স্টক হবে। আপনারা যদি কোম্পানিটি ডিটেল চার্ট অ্যানালাইসিস করতে চান, তাহলে ফাইন্যান্স স্কুলের টেকনিক্যাল অ্যানালাইসিস রিলেটেড ভিডিওগুলো দেখতে পারেন। ভিডিওগুলো দেখলে আপনি নিজেই খুব সহজে চার্ট অ্যানালাইসিস করতে পারবেন। চার্ট কোথা থেকে পাবেন সেই সমস্ত ইনফরমেশনও ভিডিওগুলোতে দেয়া আছে, আর ভিডিওর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে পাবেন, এই ভিডিওর ডেসক্রিপশনে। এই ভিডিওটি শুধুই শিক্ষণীয় উদ্দেশ্যে তৈরি এবং কোনো বাই বা সেল রিকমেন্ডেশন নির্দেশ করে না। এই ভিডিওতে উল্লেখিত তথ্য আপনারা ডিএসই ওয়েবসাইট, কোম্পানির ওয়েবসাইট এবং কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট থেকে পাবেন। আপনারা চাইলে ক্রস চেক করে নিতে পারেন। এই তথ্যগুলোর রেফারেন্স লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার হাতে থাকা কোম্পানিগুলোর ব্যাপারে এইরকম প্রেজেন্টেশন চাইলে কমেন্টে জানান। আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করুন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন।